হ্যালো স্টুডেন্টস, আবারও আমরা চলে এসেছি আমাদের নতুন একটি ভিডিও নিয়ে। তো এখানে আমরা আমাদের ক্লাস 11 এর যে একটা সিরিজ চলছিল তারই নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। তবে এটা হচ্ছে আমাদের যে 35 মার্কের যে কোশ্চেন আসবে পুরো সিলেবাসের উপরে, সেটা নিয়ে আজকে আমরা চলে এসেছি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে 1 নাম্বার কোশ্চেন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা বুঝতেই পারছো, তোমাদের 1 নাম্বার চ্যাপ্টার থেকে এটা আছে। তো এটা কিভাবে করতে হয়, এটা হচ্ছে তোমাদের মাত্রাগত বিশ্লেষণ পদ্ধতিতে করলেই হবে। তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলে তোমরা নিশ্চিতভাবে জানো যে এটাকে আমাদের কিভাবে করতে হবে। তো দেখো তাহলে প্রথম কোশ্চেনটা আমাদের কি বলছে যে v = at + b ডিভাইডেড বাই t + c। এখানে t সময় v বেগ, তবে b এর মাত্রা কি হবে সেটাই আমাদের নির্ণয় করতে বলছে এখানে। তো আমরা জানি যে যোগের ক্ষেত্রে একই মাত্রাগত রাশিগুলো আমাদের যোগ হয়। সুতরাং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে t আর আমাদের এখানে যে c আছে, এই দুটো হচ্ছে যেহেতু যোগ আছে, তার মানে t এর যা মাত্রা হবে c এর তাই মাত্রা হবে, আর এইদিকে v এর যা মাত্রা হবে at এর মাত্রা তাই হবে। আর আমাদের সঙ্গে b এর সঙ্গে আমাদের টোটাল b ডিভাইডেড বাই t + c এর মাত্রা তাই হবে, এটা আমরা জানি। তো চলো শুরু করছি। যে v এর মাত্রা তাহলে আমরা এদিকে লিখে দিই, কি হবে l t−1 বেগ যেহেতু ইকুয়াল টু b ডিভাইডেড বাই কি হবে t। কেন t? কারণ নিচের পুরোটার মাত্রাই t হবে। তাহলে b ইকুয়াল টু তোমাদের কি দাঁড়াচ্ছে এখানে l t−1 ইনটু t। দেখো এখানে l t ইনভার্স মানে কি 1/t লেখা যায় ইনটু t, তাহলে এই t কেটে গেল, তাহলে তোমাদের পড়ে থাকলো হচ্ছে l। তাহলে মানে আমাদের এখানে b এর মাত্রা হয়ে গেল l, এখানে অপশন আমাদের কি হয়ে গেল, অপশন হচ্ছে b। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন এ চলে যাই আমরা। কোশ্চেন নাম্বার হচ্ছে 2। কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো যে x এর ভ্যালু দেওয়া আছে। x এর ভ্যালু কি দেওয়া আছে a² b³ ডিভাইডেড বাই c√d। ঠিক আছে, আর প্রত্যেকটা ত্রুটিটা বলে দেওয়া আছে। তাহলে বলেছে শতকরা x এর শতকরা ত্রুটি কি, তাহলে এর ফর্মুলা লিখবো আর তারতে মান বসালে আমাদের এই অঙ্কটা খুব সহজে ভাবেই হয়ে যাবে। তো দেখি কি হচ্ছে। দেখো del x বাই x ইনটু 100% ইকুয়াল টু কি হবে, মাথাগুলো নিচে নেমে আসে, তাহলে 2 ইনটু del a বাই a ইনটু 100। ঠিক আছে, প্লাস 3 ইনটু del b বাই b ইনটু 100 প্লাস c ইনটু del c বাই c ইনটু 100 প্লাস হাফ ইনটু del d বাই d ইনটু 100। ঠিক আছে, এই যে এই পুরো ভ্যালুটার মান প্রত্যেকের ক্ষেত্রে দেওয়া আছে। তো 2 ইনটু del a বাই a এর মান কত দেওয়া আছে 3%, প্লাস 3 ইনটু যেটা আছে del b বাই b এর মান কত দেওয়া আছে আমাদের 1%, প্লাস c এর ভ্যালু কত দেওয়া আছে। আচ্ছা c এখানে এই c টা হবে না, কারণ c del c বাই c যেহেতু একটাই আছে সেক্ষেত্রে এটাই হবে। প্লাস del c এর মান কত দেওয়া আছে হচ্ছে আমাদের 2%, তাহলে শুধু 2% হয়ে গেল। প্লাস এখানে হাফ অফ del d বাই d এর মান কত দেওয়া আছে 4%, তো আমাদের 4% হয়ে গেল। এবার সবগুলোকে যোগ করার পালা। তাহলে 3 2 6 প্লাস 3 প্লাস 2 প্লাস এটা কেটে দিলে 2 হবে প্লাস 2, তাহলে কত হয়ে গেল 6 4 10 আর 3 13, তার মানে 13%। এখানে কোন আনসারটা আমাদের ঠিক মনে হচ্ছে, অপশন ডি। তাহলে এখানে হয়ে গেল অপশন ডি, আর এর ক্ষেত্রে কি হয়ে গেল আমাদের অপশন ডি। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন এ চলে যাই আমরা। নেক্সট কোশ্চেন কি হবে দেখো, এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে বলেছে। তো স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কি হবে, তোমরা জানো স্থিতিস্থাপক গুণাঙ্ক, চাপ, এগুলোর মাত্রা সেম। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে তোমাদের কি দাঁড়াচ্ছে দেখো, স্থিতিস্থাপক গুণাঙ্ক ক্ষেত্রে দেখো এখানে স্থিতিস্থাপক গুণাঙ্ক যদি বলো k ইকুয়াল টু f ডিভাইডেড বাই a হয়, তার মানে চাপের মাত্রা কি হবে m l t ইনভার্স 2 আর নিচে হচ্ছে l স্কয়ার। তাহলে আলটিমেটলি কি থাকবে m l ইনভার্স t ইনভার্স 2। তাহলে m l ইনভার্স t ইনভার্স 2 সেটা কোনটা দাঁড়াচ্ছে দেখি আমরা, সেটা কোনটা দাঁড়াচ্ছে m l ইনভার্স t ইনভার্স 2, তার মানে এটা। তার মানে এটাতে আমি কি লিখতে পারি 1 নাম্বার। ঠিক আছে, নেক্সট চাপও তো একই, তার মানে চাপের মাত্রাও তাই হবে। তাহলে এটাকে আমি চাপ লিখতে পারি 2 নাম্বারের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট হচ্ছে
ক্ষমতা, ক্ষমতা কি, ক্ষমতা পি ইকুয়াল টু হয় ডাব্লিউ ডিভাইড বাই টি। তাহলে ডাব্লিউ এর মাত্রা কি হয় এম এল স্কোয়ার টি ইনভার্স 2, আর টি মানে টি, তাহলে হয়ে গেল এম এল স্কোয়ার টি ইনভার্স 3। টি ইনভার্স 3, তার মানে এখানে অপশন বি ক্ষমতা, মানে এই হচ্ছে জিনিস। আর সাধারণত তাহলে যেটা বাকি থাকলো সেটাই হবে, মানে 4। এবার এটার সঙ্গে মিলাও, বাম স্তম্ভ ডান স্তম্ভ, একের সঙ্গে সি যাবে, মানে হচ্ছে 1 এর সঙ্গে সি, ঠিকই আছে। 2 এর সঙ্গে তোমাদের কি যাচ্ছে, 2 এর সঙ্গে তোমাদের ডি যাচ্ছে, 3 এর সঙ্গে তোমাদের এ যাচ্ছে, 3 এর সঙ্গে এ, আর 4 এর সঙ্গে যাচ্ছে বি, 4 এর সঙ্গে যাচ্ছে বি, তো এটা হলো না আমাদের। তাহলে 2 নাম্বার দেখি, 1 এর সঙ্গে বি, 1 এর সঙ্গে বি, 1 এর সঙ্গে তোমাদের বি, হলো না এটা, তার মানে এটাও না, এটাও না। নেক্সট হচ্ছে সি নাম্বার দেখি, 1 এর সঙ্গে ডি, 1 এর সঙ্গে ডি, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আচ্ছা, এটা হতেও পারে, কিন্তু এটা 1 হতে পারে অথবা এটা 2 হতে পারে, যেহেতু একই আছে তোমরা দিতেই পারো। 2 এর সঙ্গে হচ্ছে সি, 2 এর সঙ্গে সি ঠিকই আছে, 3 এর সঙ্গে বি, 3 এর সঙ্গে বি ঠিকই আছে, তার মানে অপশন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার হবে। ওকে, এটা বাম স্তম্ভ ডান স্তম্ভ তোমাদের এইভাবে করেই করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, একটি গাড়ি দুটি স্থানের মধ্যবর্তী দূরত্বের প্রথম অর্ধেক যায় এত কিমি পার আওয়ার বেগে এবং বাকি অর্ধেক যায় এত কিমি পার আওয়ার বেগে, গড় দ্রুতি কত হবে? দেখো, এটা দুটো নিয়মে করা যায়, একটা কনভেনশনাল প্রসেস আর একটা নরমালি যেটা প্রসেস হয় যেটা হচ্ছে গড় দ্রুতি হয় তোমাদের, গড় দ্রুতি হয় তোমাদের, গড় দ্রুতি কি হয়, গড় দ্রুতি হয় 2v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2, যদি তোমাদের পথ সমান থাকে। আর যদি তোমাদের সময় সমান থাকে, যদি পথ সমান থাকে এটা, আর যদি সময় সমান থাকে তাহলে v1 প্লাস v2 ডিভাইড বাই 2 ডাইরেক্ট। তো এখানে যেহেতু পথ সমান বলেছে অর্ধেক অর্ধেক, সুতরাং এই ফর্মুলাটা লাগাবো 2 ইন্টু তাহলে কি হবে 40 ইন্টু v2 কত হবে 60 ডিভাইড বাই 40 প্লাস 60। এটাকে যদি করি তাহলে 2 ইন্টু 40 ইন্টু 60 ডিভাইডেড বাই 100, তাহলে 0 0 0 0 কাটলো, তাহলে 4 2 8 8 6 48 48 কিমি পার আওয়ার। ঠিক আছে, আমি তো রেকমেন্ড করবো এইভাবে করতে, তাহলে আমাদের অপশন বি হলো এখানে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন এ নজর রাখি। অপশন কোশ্চেন 5 নাম্বার কি বলছে, প্রদত্ত চিত্রে সময়ের অবকাশে গড় দ্রুতির মান কত হবে? ঠিক আছে, তাহলে এখানে আমাদের তোমাদের এখানে যেহেতু চিত্র দেওয়া আছে, সেই চিত্র থেকে আমাদেরকে দেখতে হবে। দেখো, এখানে প্রথমত তোমরা যদি লক্ষ্য করো তাহলে কি দেখবে যে এখান থেকে এই অবধি এখানে দ্রুতি হচ্ছে আস্তে আস্তে করে বাড়ছে, বাড়তে বাড়তে কোথায় গেল, 0 থেকে নিয়ে 12 হয়েছে, আর এইদিকে আবারও 12 থেকে নিয়ে 0 হয়েছে, তাহলে এর গড় দ্রুতি। তো গড় দ্রুতি আমরা কি জানি, গড় দ্রুতি আমরা কি জানি, আমরা যেটা জানি সেটা হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। ঠিক আছে, তাহলে মোট দূরত্ব যদি বের করে নিই তাহলে সেটাকে মোট সময় দিয়ে ভাগ করলে আমাদের হয়ে যাবে। তাহলে দেখো এইটুকুর ক্ষেত্রে আমি আগে বের করছি, ঠিক আছে, এইটুকুর ক্ষেত্রে আমি আগে বের করছি। তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো এখানে প্রাথমিক বেগ কত, যেহেতু 0 থেকে, তাহলে ইউ। অন্তিম বেগ কত হয়ে গেল, ভি হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এখান থেকে মোট দূরত্ব যদি আমি বের করি, তাহলে আমার কাছে যেটা ফর্মুলা আছে, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অথবা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমার এস চাই এখানে, ঠিক আছে। তো সময় এখানে তো তোমরা এটা সময় থেকেও বের করতে পারো যে এখানে কত সময়, এখানে আমাদের সময় হচ্ছে যেহেতু টোটালটা 10, তাহলে এইটুকু হয়ে যাবে 5। ঠিক আছে, তোমাদের যেটা মনে হয় সেই ফর্মুলা থেকে তোমরা অনায়াসে এখানে কিন্তু করতে পারো। তো সেক্ষেত্রে কি হবে আমাদের, যে আমি মনে করো প্রথমটা থেকে করছি, তাহলে এস ইজ ইকুয়াল টু প্রাথমিক বেগ তো 0, তাহলে এটা 0 হয়ে গেল, প্লাস হাফ এ, এখানে এ এর মান কত সেটাও দেখার পালা। তাহলে আমি এ এর মান যদি এখান থেকে বের করে নিই, এর মান হয় এ ইজ ইকুয়াল টু হয় ভি মাইনাস ইউ বাই টি, তাহলে ভি মাইনাস ইউ, তাই তো। তাহলে ভি এর মান এখানে কত, এখানে 12, ইউ এর মান 0, টি আমাদের এখানে কত, টি হচ্ছে আমাদের 5। ঠিক আছে, তাহলে আমি ওটাই বসিয়ে দিচ্ছি, তাহলে 12 বাই 5, আর এস টি স্কোয়ার মানে হচ্ছে 5 এর স্কোয়ার, 5 ইন্টু 5, তাহলে একটা 5 একটা 5 কেটে গেল, 2 6 12, তাহলে 6 5 30, তাহলে এইটুকু হচ্ছে দূরত্ব 30, তাহলে এইটুকু দূরত্ব নিশ্চয়ই 30 হবে একইভাবে। তাহলে এখানে S1 হচ্ছে 30 মিটার আর S2 একইভাবে 30 মিটার হচ্ছে।
আর মোট সময় কত হয়ে গেল, তো 10। তাহলে এবার যদি আমি ফর্মুলাতে মান বসাই তাহলে কি পাবো, আমি পাবো 30 প্লাস 30 ডিভাইড বাই 10, তার মানে কত হবে 60 ডিভাইড বাই 10 সমান সমান 6। তাহলে 6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে 6 হয়ে গেল। তোমরা যদি এখান থেকে অন্যভাবে করতে চাও তাহলে দেখো এইটুকুর গড় কি হবে, এর মিডিলটা হবে, তাই না? তাহলে ওইটুকুর গড় যদি এর মিডিলটা হয় তাহলে এখানে 6 হলো, আর এইটুকুর গড় হচ্ছে এর মিডিলটা, তাহলে এখানে 6 আর 6 এর 6 প্লাস 6 এর গড় 6ই হবে। সুতরাং এইভাবে করেও তোমরা কিন্তু করতে পারো, মানে এটা ক্যালকুলেশন না করেই কমন সেন্স দিয়েও আনসার করা যেতে পারে। তবে এখানে দ্রুতি না বলে যদি বেগ বলতো সেক্ষেত্রে কিন্তু নির্দ্বিধায় তোমাদের কত হয়ে যেত, 0। কেন? কারণ ও যেখান থেকে যাত্রা শুরু করেছে সেখানেই কিন্তু তোমাদের ফিরে চলে এসেছে। কারণ দেখো বেগটা প্রথমে বাড়ছে তারপরে কমে গেল, তার মানে কি বেগ হচ্ছে 0। তো সেক্ষেত্রে কিন্তু এখানে দ্রুতি কিন্তু বেগ 0 হতো। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে 6 নাম্বার কোশ্চেন। দেখো একটি কণার সরণ s এবং সময় t এর মধ্যে সম্পর্ক হলো এত, তাহলে কোন সময় দ্রুতির মান 0 হবে? তাহলে দ্রুতির মান আমাদের চাইছে, তাহলে দ্রুতি, তাহলে s দেখো এই যে এখান থেকে আমি কিভাবে করব, আমাকে দ্রুতির মান যেহেতু বের করতে বলেছে তাহলে এটাকে ডেরিভেটিভ করতে হবে, মানে ds বাই dt করলেই হয়ে যাবে, তাই না? তাহলে ds বাই dt আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 0 প্লাস 6, মানে হচ্ছে এখানে তো প্লাস তো হবে না, মাইনাস হবে। তাহলে -6 যেহেতু t টু দি পাওয়ার 1 আছে, প্লাস 10, তাহলে 20 t হবে। ঠিক আছে, এবার বলছে কোন সময় দ্রুতি 0 হবে, তাহলে এইটা দ্রুতি, তাহলে এটা কি হয়ে যাবে 0। তাহলে -6 প্লাস 20 ইন্টু t ইজ ইকুয়াল টু 0, তাহলে 20 ইন্টু t ইজ ইকুয়াল টু 6, তাহলে t ইজ ইকুয়াল টু কি হবে 6 ডিভাইড বাই 20, এত সেকেন্ড হয়ে গেল আমাদের। ঠিক আছে, তাহলে এত সেকেন্ডে হচ্ছে সময় 0, মানে এটাকে তুমি যদি কাটাকুটি করো তাহলে কত হবে, 2 3 6 2 10, তার মানে হচ্ছে 0.3 সেকেন্ড, মানে অপশন বি এখানে হয়ে গেল। তাহলে 6 নম্বরের আনসার হয়ে গেল কি, অপশন বি। ঠিক আছে, এত সেকেন্ড। তাহলে চলো 7 নাম্বার কোশ্চেনটা করি। তাহলে 7 নাম্বারের ক্ষেত্রে আমি কি লিখতে পারি, দেখো একটি বলকে 20 মিটার উচ্চতা থেকে ফেলা হলো, বলটির পতনের প্রথম 3 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রমণ করে তাদের অনুপাত কি? আমরা জানি তম সেকেন্ডের একটা ফর্মুলা আছে, Sn = u প্লাস হাফ 2n মাইনাস 1 ইন্টু t। ঠিক আছে, তাহলে প্রথম সেকেন্ড s1 = তো বলছে বলটিকে 200 মিটার উচ্চতা থেকে ফেলা হলো, বলটির পতনের প্রথম 3 সেকেন্ডে যে দূরত্ব যায় তাদের মধ্যে আমাদের অনুপাত বের করতে বলছে। তাহলে তাদের মধ্যে অনুপাত কি হবে, দেখো যেহেতু 200 মিটার উচ্চতা, প্রাথমিক বেগ নিশ্চয়ই 0 ছিল, তাহলে u হচ্ছে 0 হাফ 2n 2 ইন্টু 1 মাইনাস 1। ঠিক আছে, তম সেকেন্ড, এখানে a হবে একটা, এখানে a হবে, আর এখানে t টা হবে না। তাহলে এখানে a কত, a হচ্ছে 9.8। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম, হাফ ইন্টু 2 থেকে 1, তাহলে 1 ইন্টু 9.8, আমি এটাই রেখে দিলাম। s2 তাহলে একইভাবে কি হবে, হাফ ইন্টু, তুমি যদি এখানে মান বসাই 2 হলে, মান বসাও 2 হলে 2 2 4 থেকে 1 মাইনাস করলে কত হবে 3, তাহলে 3 ইন্টু 9.8। সিমিলারলি s3 আমাদের কত হবে, হাফ ইন্টু, একইভাবে করো 3 2 6 মাইনাস 1, তার মানে হচ্ছে 5 ইন্টু 9.8। এবার তিনটাকে যদি অনুপাত করতে বলে s1 s2 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 s3, তাহলে কি হবে, সবগুলো এটা আর এটা কেটে যাবে, 9.8 9.8 9.8 কেটে যাবে, তাহলে 1:3:5। তাহলে আমাদের আলটিমেটলি আনসার কি হলো, 1:3:5। তাহলে এরকম কোনটা আনসার আছে, 1:3:5, অপশন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। তাহলে নেক্সট কোশ্চেন এখানে কি বলছে, 8 নাম্বার, বেগ সময় লেখচিত্রের নতি ড্যাশ কে প্রকাশ করে, বেগ সময় লেখচিত্র, তাই তো? তাহলে চলো দেখি বেগ সময় লেখচিত্রতে দেখি কি বলছে। দেখো দেখো এখানে যদি এটা বেগ হয় আর এটা যদি এটা যদি সময় হয় আর এটা যদি আমাদের বেগ হয়, তাহলে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে নতি বলেছে, মনে করো এরকম আছে, তাহলে এর যে নতি সেটা হচ্ছে এটা, তাহলে এর নতি এই যে থিটাটার মান, মানে টেন থিটা অ্যাকচুয়ালি নতি, টেন থিটা ইজ ইকুয়াল টু কি হয়, এটা
বাই এটা, তাই না? তাহলে এখানে কি হচ্ছে, এটা মনে করো ও এ বি, তাহলে এ বি ডিভাইড বাই ও এ, তাহলে কি হলো টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে বেগ ভি ডিভাইড বাই টি না, এটা হচ্ছে ভি দেখো, আর এই দিকটা আমি টি নিয়েছি, তো ভি ডিভাইড বাই টি কি হয়, ত্বরণ হয় এ। তার মানে এখানে বেগ সময় যে নতি সেটা হচ্ছে ত্বরণকে ডিসাইড করে, তাহলে আমার এখানে কি হবে, অপশন সি ত্বরণ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এগুলো তোমাদের একদমই কমন কোশ্চিন, তো এগুলো একটু পড়ে রাখতে হবে তোমাদেরকে। নেক্সট কোশ্চিন দেখো, 9, এম এর মান কত হলে এ এবং বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তো পরস্পর লম্ব হওয়ার যে শর্ত সেটা তোমরা হয়তো জানো, যে লম্ব যদি হতে হয় দুটো ভেক্টরকে, আমাদের 9 নাম্বার কোশ্চেন এখানে দেখো 9 নাম্বার কোশ্চেন কি বলছে, এম এর মান কত হলে এ এবং বি ভেক্টর পরস্পর হচ্ছে কি হবে, লম্ব হবে। ঠিক আছে, লম্ব, তো আমাদের লম্ব হওয়ার শর্ত হচ্ছে যদি ডট জিরো হয়, মানে এ ডট বি যদি জিরো হয় তাহলে এ বি পরস্পর লম্ব, আর যদি আমাদের এ ক্রস বি জিরো হয় তাহলে এই ভেক্টর দুটো পরস্পর কিন্তু সমান্তরাল। ঠিক আছে, এগুলো ভেক্টরের ক্ষেত্রে হয়তো তোমরা পড়েছো, তাহলে আমি এদেরকে কি করে দেবো, ডট করে দেবো। তাহলে এ ডট বি, এ মানে কি 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস m k ক্যাপ, ঠিক আছে, ডট 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ, তাহলে কি হয়ে যাবে, ইকুয়াল টু 0 করে দিলাম। নেক্সট কি করব, ডটের ক্ষেত্রে শুধু i এর সঙ্গে ডট হবে, বাকিগুলো 0 হয়ে যায়, তো 2 2 এ 4 আর i ডট i 1 হয়ে যায়, তারপরে কি মাইনাস 2 প্লাস m ইকুয়াল টু 0, তাহলে এখানে কি হয়ে যাবে, প্লাস 2 প্লাস m ইকুয়াল টু 0, তাহলে m এর মান কত হয়ে গেল, মাইনাস 2, তাহলে 9 এর হচ্ছে m এর মান মাইনাস 2 আসলো, তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে অপশন এ। বুঝা গেল? নেক্সট কোশ্চেন এ চলে যাই আমরা, কারণ অনেকগুলো কোশ্চেন আছে, আমাদেরকে সবগুলো হচ্ছে এখান থেকে কভার করতে হবে। তাহলে নেক্সট হচ্ছে 10 নাম্বার কোশ্চেন। 10 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো তোমরা, বলছে এ একটি একক ভেক্টর x এর মান কত। একক ভেক্টর মানে এর মডের মান কত হবে, এর মডের মান হচ্ছে আমাদের কি হবে, 1 হবে। ঠিক আছে, তো আমি এর মড বের করব, আমি এই অঙ্কগুলোকে একটু মুছে দিচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে পড়তে। তো চলো তাহলে দেখি আমাদের কত নাম্বার, এবার 10 নাম্বার। তাহলে 10 নাম্বার আমাদের কি বলছে দেখো, আচ্ছা এ ভেক্টর আমাদের কত দেওয়া আছে, 0.6i প্লাস 0.8j প্লাস xk। ঠিক আছে, তাহলে এর যেহেতু একক ভেক্টর, সুতরাং মডের মান কত হওয়া উচিত, 1, তাহলে এর মড কত হবে, রুট ওভার অফ 0.6 তার স্কোয়ার প্লাস 0.8 তার স্কোয়ার প্লাস এক্স তার স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এটাকে রুট করে দিলাম, তাহলে রুট যদি করে দিই তাহলে কি হবে, 6 6 36, 0.6 প্লাস 8 8 64 প্লাস এক্স এর স্কোয়ার ইকুয়াল টু 1ই হবে, 1 এর স্কোয়ার 1ই হয়, তাহলে এটা 6 4 10 100 হয়ে গেল, তাই না, আর দশমিকটা এখানে চলে আসলো, প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 থেকে 1 মাইনাস করলে হচ্ছে তোমাদের 0 হয়ে গেল, তাহলে এক্স এর মান তোমাদের চলে আসলো হচ্ছে 0, তাহলে এখানে 10 এর সি আনসার হচ্ছে আমাদের। ঠিক আছে, 10 এর সি, তাহলে এক্স এর মান আমাদের কি চলে আসলো, এখান থেকে 0 চলে আসলো। নেক্সট এবার 11 নম্বরে, একটি বস্তুর কৌণিক বেগ এত, ব্যাসার্ধ ভেক্টর এত, রৈখিক বেগ কত হবে। দেখো রৈখিক এবং কৌণিকের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক আছে। ঠিক আছে, 11 নম্বর হলে সেটা কি, যে ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস আর ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা এই দুটোকে যদি করার চেষ্টা করি তাহলে কিভাবে আমরা করব দেখো, তাহলে দেখো এখানে লিখতে হবে আই জে কে, আমি এদের ভ্যালু গুলো বসাচ্ছি, তাহলে কি ভ্যালু বসাবো, ওমেগার প্রথমে ওমেগা আছে, তো ওমেগার ভ্যালু হবে 1, তারপরে -2, তারপরে কি হচ্ছে 5, তারপরে কি আছে আমাদের এখানে 1 1 1, মানে এদের কোএফিসিয়েন্ট গুলো আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, ভ্যালু গুলো বসিয়ে এবার আমরা ক্রস করব, তোমরা হয়তো জানো এটাকে কিভাবে ক্রস করতে হয়। তো দেখো আমি করছি, প্রথমত আমাদের এখানে আই নিয়ে নিতে হবে, ব্র্যাকেট দিতে হবে, তারপরে এইটাকে আর এইটাকে ঢেকে দিতে হবে। ঠিক আছে, তাহলে যদি ঢেকে দিই তাহলে প্রথমে এটাকে এটার সঙ্গে গুণ করো, তাহলে কি হবে -2
এবার এটাকে এটার সঙ্গে গুণ করো, একটা হচ্ছে ফর্মুলার মাইনাস দিয়ে গুণ করে বসিয়ে দাও, তাহলে কত হয়ে গেল 5। ঠিক আছে, তো প্রথমটা প্লাস, তারপর এটা মাইনাস যে হয়, তাহলে লিখে দিলাম। তার মানে এইটা আর এই লাইনটা হচ্ছে তোমরা এবার ঢেকে দাও। ঠিক আছে, তাহলে যদি ঢেকে দাও তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে বসাও কি হবে 1, আর এটা গুণ হবে, কি হবে তাহলে -5, বোঝা গেল। তারপরে প্লাস কি হবে কে, তাহলে ব্র্যাকেটে যদি তুমি লেখো তাহলে কি হবে, এখান থেকে ব্র্যাকেট দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে এই লাইনটা আর এই লাইনটা এখান থেকে ঢেকে দিতে হবে, তাহলে আলটিমেটলি আমাদের কে কে থাকলো, এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ করতে হবে, তাহলে কি হবে 1 মাইনাসে মাইনাসে প্লাস, এই যে মাইনাস আর আমাদের এই মাইনাসটা আর একটা ফর্মুলার মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 2 হয়ে গেল। এবার তাহলে কি হবে 1 আই ক্যাপ মাইনাস, তাহলে 7 7 আই ক্যাপ 4 মাইনাস মাইনাসে প্লাস 4 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, যা হবে এটাই আনসার। তাহলে আমরা এবার দেখে নিই কোনটার সঙ্গে মিলছে, তাহলে আমাদের 11 নম্বরের যেটা মিলছে। ওকে চলো, তাহলে নেক্সট হচ্ছে আমাদের এখানে 12 নম্বর। 12 নম্বরে কি বলছে, একটি পাহাড়ের চূড়া থেকে যদি 2 সেকেন্ডের ব্যবধানে দুটি বস্তুকণা ফেলা হয় তবে পতনকালে আপেক্ষিক বেগ ও আপেক্ষিক ত্বরণ হবে যথাক্রমে। তাহলে এখানে 2 সেকেন্ডের ব্যবধানে আমাদের যেহেতু ফেলতে বলছে, তাহলে আমরা এখান থেকে কিভাবে করব, দেখো এরকম মনে করো যে উপর থেকে নিচে হচ্ছে দুটো বস্তুকণাকে ফেলা হচ্ছে, এটাকে ফেলে দিলাম, তার 2 সেকেন্ড পরে আবার এটাকে আমি ফেলছি, তো 2 সেকেন্ডে এটা নিশ্চয়ই নিচে যতদূর নিচে চলে আসবে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে প্রথমত আমরা যদি দেখি যে দুটোর ক্ষেত্রে যেহেতু, তো 2 সেকেন্ড পরে, তার মানে 2 সেকেন্ডে বেগ কত হবে, দেখো এটা প্রথমে হচ্ছে 0, তারপরে যেহেতু জি ত্বরণের নিচে নাম, যেহেতু 1 সেকেন্ড পরে এর ত্বরণ হবে জি, তারপরের সেকেন্ডে হয়ে গেল 2g। ঠিক আছে, আর তখন একে ছাড়া হচ্ছে, তার মানে এর আর এর মধ্যে ত্বরণের ব্যবধান কত হবে 2g, বুঝা গেল। যখন এটাকে ছাড়া হলো তার 2 সেকেন্ড, 2 সেকেন্ডে এর বেগ অলরেডি 2g তে পৌঁছে গেছে, আর এ তখন ছাড়ছে, তখন এর বেগ 0, তার মানে দুটোর মধ্যে পার্থক্য হয়ে গেল 2g। তাহলে দুটোর মধ্যে যেটা রিলেটিভ ত্বরণ সেটা আমাদের পেয়ে গেলাম 2g। এরকম অপশন কি আছে, অপশন সি আর অপশন ডি। তাহলে আবার আমাদেরকে আর একটু চেক করতে হবে যে আপেক্ষিক বেগ ও আপেক্ষিক ত্বরণ হবে যথাক্রমে। আপেক্ষিক ত্বরণ কি হবে বলতো, এর যেটা ত্বরণ এরও তো তাই ত্বরণ, একই ত্বরণ নিয়ে নিচে নামছে, পৃথিবীর একই জায়গা থেকে তো ওদের ছাড়া হয়েছে, সুতরাং এর যদি জি হয় তাহলে এর ওই জি, তাহলে কি হবে এদের মধ্যে ত্বরণ 0, মানে ত্বরণের পার্থক্য 0, আপেক্ষিক ত্বরণ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। ত্বরণ কিন্তু দুটোর কিন্তু আলাদা হবে না, কারণ পৃথিবী ত্বরণ মানে প্রতি সেকেন্ডে কে কতটা বেগ বাড়াচ্ছে, তাহলে প্রতি সেকেন্ডে বেগ বাড়ানোর প্রসেস তো দুজনেরই সেম, সেক্ষেত্রে দুটারই ত্বরণ সমান, সুতরাং এখানে আপেক্ষিক ত্বরণ 0, কিন্তু বেগটা হচ্ছে দুজনের আলাদা, কারণ একটাকে আগে ছাড়া হয়েছে একটাকে পরে ছাড়া হয়েছে, বুঝা গেল। চলো 13 নম্বর কোশ্চেনে আমরা চলে যাই। তো 13 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, দেখো এক্স ওয়াই তলে একটি কণার অবস্থান ভেক্টর এত হলে কণাটির গতিবেগ কত হবে। তো এক্স ওয়াই তলে একটি কণার অবস্থান ভেক্টর, ঠিক আছে, হলে কণাটির গতিবেগ কত হবে, তাহলে আর ইকুয়াল টু যেহেতু দেওয়া আছে টি স্কোয়ার মাইনাস 1 আই ক্যাপ প্লাস 2t জে ক্যাপ, তাই তো, হলে কণাটির গতিপথ কেমন হবে। ঠিক আছে, তাহলে সরলরেখা হবে, বৃত্ত হবে, উপবৃত্ত হবে, নাকি অধিবৃত্ত হবে, আমাদেরকে জাস্ট এটাকে মিলাতে হবে যে কোনো একটা গতির সমীকরণের সঙ্গে, যদি সেটা মিলে যায়, মানে যার সঙ্গে মিলবে সেক্ষেত্রে আমাকে সেটাই হচ্ছে ওটা বলতে হবে। তাহলে আমি এক কাজ করছি, এটাকে আমি এক্স ইকুয়াল টু কি হবে, আই এর সঙ্গে যেটা থাকে সেটা নিশ্চয়ই এক্স, তাহলে এক্স ইকুয়াল টু আমি এখান থেকে কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু আমি এখান থেকে কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু হচ্ছে টি স্কোয়ার মাইনাস 1, আর ওয়াই ইকুয়াল টু কি পাচ্ছি 2t, যে সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের টি। তাহলে এখানে এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 4 মাইনাস 1, কি করে বললাম আমি, এখানে টি ইকুয়াল টু কি হবে ওয়াই বাই 2, তাহলে এই টি এর ভ্যালু এখানে বসিয়ে দিলাম, তাহলে ওয়াই বাই 4 হবে মাইনাস 1 হবে, তাহলে এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি হবে 4x, ঠিক আছে, 4x মাইনাস প্লাস 4x স্কোয়ার, y স্কোয়ার ইকুয়াল 4x প্লাস 4, তাহলে এখানে 4 কমন নিলে x প্লাস 1,
এটা কোন সমীকরণ তোমাদের চেনা হয়তো লাগছে, তাহলে এটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ, সুতরাং এটা কার সঙ্গে থাকবে, অধিবৃত্তের সঙ্গে মিলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন এ চলে যাই। এখানে 14 নম্বরে বলছে যদি কোনো প্রাসের সর্বাধিক অনুভূমিক পাল্লা আর হয় তবে তার আরোহিত সর্বোচ্চ উচ্চতা কত হবে। তো দেখি কি করা যায়। চলো তাহলে নেক্সট কোশ্চেন এ চলে যাই। নেক্সট কোশ্চেন আমাদের এখানে কত বলেছে, 13। তো দেখি 13 কি বলছে। 13 সরি 13 তো হয়ে গেল, এবার 14 কি বলছে, যে কোনো প্রাসের সর্বাধিক পাল্লা, আচ্ছা অনুভূমিক পাল্লা মানে এই যে এখান থেকে এখানে ফেললাম, তাহলে এইটা হচ্ছে আর, তাহলে বলছে সর্বাধিক উচ্চতা, সেক্ষেত্রে আমাদের কত হবে। তো আমাদের যদি প্রাসের সমীকরণটা জানা থাকে তাহলেই হবে। তাহলে এটা কি বলেছে, যে সর্বাধিক অনুভূমিক পাল্লা। তো সর্বাধিক কখন হয়, যখন থিটা তোমাদের কত হয়, 45 ডিগ্রি হয়, এটা আমাদের জানা আছে। আর এর ক্ষেত্রে আমাদের সমীকরণ মানে রেঞ্জের সমীকরণ কি ছিল, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি। তাহলে সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল টু কি হবে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 45 ডিভাইডেড বাই 2 ইন্টু জি, এটাই ছিল আমাদের সর্বোচ্চ উচ্চতা। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হবে দেখো, যে এখানে 45 মানে হচ্ছে আমাদের ইউ স্কোয়ার বাই 2 জি আর 1 বাই রুট 2 তার স্কোয়ার, তাহলে কত হয়ে গেল, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু জি। ঠিক আছে, ইউ স্কোয়ার বাই 4g, তাহলে ইউ স্কোয়ার বাই 4g। এবার তুমি লক্ষ্য করো যে আর এর ভ্যালু হচ্ছে ইউ স্কোয়ার বাই জি, তাহলে এখান থেকে ইউ স্কোয়ার বাই যদি জি আমি আলাদা করে নিই, তাহলে আমি কি পেলাম 1/4, তাহলে আর বাই 4। ঠিক আছে, এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার, অপশন ডি, এটাকে আমি আনসার করে দেবো। নেক্সট 15 নম্বর কি বলছে, একটি প্রাসের গতিপথের সমীকরণ এত হলে প্রক্ষেপ কোণের মান কত হবে। তাহলে এটা আমাদের একটা গতির সমীকরণের সঙ্গে তুলনা করলে আমরা এটাকে কি পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে দেখো কি বলছে 15 নাম্বার। এবার y ইকুয়াল টু রুট এক্স রুট 3x মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখানে আমাদের যে সমীকরণ তার সঙ্গে তুলনা করে যদি আমরা দেখি, দেখো এক্স এর সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে টেন থিটা হয়, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, টেন থিটা ইকুয়াল টু রুট 3। তাহলে থিটার মান কত হয়ে গেল আমাদের, থিটার মান হয়ে গেল তোমাদের হচ্ছে 60 ডিগ্রি, থিটার মান 60 ডিগ্রি। তাহলে এখানে আনসারটা কি হয়ে গেল আমাদের 60। ঠিক আছে, নেক্সট 16 নাম্বার দেখে নাও। 16 নাম্বার কি বলছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি কোন নির্দেশতন্ত্রে প্রযোজ্য। এটা সবাই জানে, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি জড়তীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য। অজড়তীয় নির্দেশতন্ত্র কাকে বলে, যে নির্দেশতন্ত্রটা ত্বরণ নিয়ে চলে। আর জড়তীয় নির্দেশতন্ত্র কাকে বলে, সমবেগ বা স্থির নির্দেশতন্ত্রকে জড়তীয় নির্দেশতন্ত্র বলে। ওকে, চলো নেক্সট কোশ্চেন 17 নাম্বার কি বলছে, যে এ ভর বিশিষ্ট একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস আলফা কণা নির্গত করে, নির্গত আলফা কণার বেগ ভি এবং নিউক্লিয়াসটি প্রথমে স্থির থাকলে গ্রহিতা নিউক্লিয়াসের পশ্চাৎবর্তী বেগ হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে একটা নিউক্লিয়াস আমি ধরে নিলাম, আমি এখানে একটা মনে করো নিউক্লিয়াস ধরে নিলাম, যার ভর সংখ্যা হচ্ছে আমাদের এ, আর এখান থেকে তেজস্ক্রিয় নিউক্লিয়াস আলফা কণা নির্গত করে। আলফা মানে হিলিয়াম 24, এটা আমরা সকলেই জানি। তাহলে নির্গত করে বেগ, নিউক্লিয়াসটি প্রথমে স্থির অবস্থায় ছিল, প্রাথমিকভাবে স্থির ছিল, তাহলে পশ্চাৎবর্তী গ্রহিতার পশ্চাৎবর্তী বেগ কত হবে, আলফা কণার বেগ মানে এই আলফা কণাটা যে নির্গত হলো সেটা হচ্ছে মনে করো ভি বেগে নির্গত হবে, সেটা মনে করো ভি বেগে নির্গত হবে। সেক্ষেত্রে বলছে যে এই পুরো নিউক্লিয়াসটা তাহলে পেছনের দিকে এগিয়ে আসবে, তাহলে তার বেগটা কত হবে। তো এটা হচ্ছে রৈখিক বেগের ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা করতে পারি। তাহলে কি হবে, m1 u1 ইকুয়াল টু m2 u2। তাহলে প্রাথমিকভাবে m কত ছিল a, আর আচ্ছা তাহলে কি হবে আমাদের m1 মানে আমি বড় নিউক্লিয়াসটার কথা ভাবছি, তাহলে a ছিল, তারপরে এখান থেকে তোমার হচ্ছে একটা আলফা কণা বেরিয়ে গেল, আলফা কণা বেরিয়ে যাওয়ার অর্থ এখান থেকে 4 একক হচ্ছে ভর বেরিয়ে গেল, মানে অ্যাটমিক মাস ইউনিট।
ইকুয়াল টু 4 ইন্টু, আমি ধরে নিলাম ভি, যেহেতু 4 ইউনিট এখান থেকে চলে গেল, তাহলে ইউ ইকুয়াল টু কি হবে 4 ভি ডিভাইড বাই এ মাইনাস 4। ঠিক আছে, তাহলে এখানে অপশন কত হয়ে গেল আমাদের 4 ভি ডিভাইড বাই এ মাইনাস 4, অপশন এ হচ্ছে এখানে আনসার। ঠিক আছে, নেক্সট হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর মান সর্বদা যে কিছু হতে পারে, একের কম, একের বেশি, একের সমান, সবই হতে পারে। তাহলে এখানে কোনোটা আনসারই আমার হচ্ছে না, তাহলে কোনোটি নয় হবে এখানে আনসার। একটি তলের ঘর্ষণ গুণাঙ্ক √3, তলটির নত কোণ কত হলে তার উপরে অবস্থিত বস্তুটি পিছলে যাওয়ার উপক্রম হবে। তাহলে এটা তোমরা জানোই যে এটা 10, মানে এটা পিছলে যাওয়ার শর্ত ঘর্ষণ গুণাঙ্কের ফর্মুলা থেকে। মানে এইভাবে করে তোমরা বুঝতে পারো যে মনে করো এটা নত তল, তাহলে এর মানটা কত হবে যে এখান থেকে বস্তুটা হচ্ছে পিছলে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম যে এটা যদি থিটা হয়, তাহলে এই থিটার জন্যই পিছলে পড়ে যাবে। তাহলে দেখো এই পৃথিবীটা কোনো জিনিসকে হচ্ছে এম যদি ভর হয় তো এম জি ভর দ্বারা নিচে টানে, তাহলে এর ক্ষেত্রে আমাদের মনে করো যে এটা যদি থিটা হয়, তাহলে এর এই দিকের উপাংশ হবে এম জি কস থিটা, আর এই দিকের উপাংশ হবে এম জি সাইন থিটা, আর এর বিপরীত দিকে একটা লম্ব উপাংশ আর হবে। তাহলে এফ ইকুয়াল টু কি হয় মিউ ইন্টু আর। তাহলে এফ এর মান দেখো, এর এই দিকে হচ্ছে এফ, তাহলে এফ এর মান এখান থেকে কি এম জি সাইন থিটা, আর এখান থেকে আর কত হচ্ছে, আর এর মান হচ্ছে এম জি কস থিটা। ঠিক আছে, তাহলে মিউ এর মান কত হবে এখানে এফ ডিভাইড বাই আর, তাহলে তুমি মান বসালে পেয়ে যাবে এখান থেকে আনসার। তাহলে এফ এর ভ্যালু এখান থেকে কত, এফ এর ভ্যালু হচ্ছে এম জি সাইন থিটা ডিভাইড বাই এম জি কস থিটা। তাহলে কি হলো এম জি কেটে গেল, তাহলে সাইন থিটা বাই কস থিটা হচ্ছে টেন থিটা, টেন থিটা মানে হচ্ছে আমরা মিউ পেয়ে গেলাম। এবার মান বসালেই পেয়ে যাব আমরা মিউ এর মান কত দেওয়া আছে এখানে দেখে নিলে হয়ে যাবে। মিউ এর মান না, ঘর্ষণ গুণাঙ্ক মিউ হচ্ছে √3 দেওয়া আছে, তাহলে টেন থিটা হচ্ছে √3, তাহলে থিটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অপশন আমাদের কি হয়ে গেল 60 ডিগ্রি, মানে হচ্ছে অপশন সি। কি হয়ে গেল আমাদের এখানে অপশন সি। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, স্থির অবস্থায় থাকা একটি বোমা বিস্ফোরণের পর 3টি টুকরো হলো, যার দুটি খণ্ডের ভরবেগ হলো যথাক্রমে 6i ও 8i। সেক্ষেত্রে নিচের কোন প্রশ্নটির উত্তর, মানে কোনটি সঠিক হবে, তৃতীয়টির ভরবেগের মান কত হবে এটাই বলতে চাচ্ছি। চলো দেখি তাহলে। মনে করো এরকম একটা বোমা ছিল, এটা 3টা খণ্ডতে এরকম করে মনে করো ভেঙে গেল। ঠিক আছে, তাহলে এটা মনে করো প্রথম যে খণ্ডটা এটা হচ্ছে 6i বেগে, মানে এক্স অক্ষ বরাবর এটা চলে গেল। তারপরে এটা মনে করো 8j, মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর চলে গেল। আর এইটা হচ্ছে, তাহলে এই খণ্ডটা এই দিকে যে যাবে সেটা কিভাবে যাবে, তাহলে দেখো যে প্রাথমিক ভরবেগ এখানে সমান মানে 0 ছিল, তাহলে অন্তিম ভরবেগও 0ই থাকবে। তাহলে প্রাথমিক ভরবেগ অন্তিম ভরবেগ তিনটারই আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে ভেক্টর যোগফল 0 করলেই আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে কিভাবে করব আমরা, দেখো যে এখানে থেকে আমরা বলতে পারি যে 6i ক্যাপ প্লাস 8j ক্যাপ প্লাস x ধরে নিলাম আমি, এটা হচ্ছে 0 হবে। ঠিক আছে, তাহলে x ভেক্টর ইকুয়াল টু কি হবে -6i ক্যাপ -8j ক্যাপ। ঠিক আছে, তাহলে এর মান কত হবে, এর মান হবে √6 তার স্কয়ার, কি হবে -6 তার স্কয়ার প্লাস -8 তার স্কয়ার। তাহলে কত হয়ে গেল 6 6 36 প্লাস 8 8 64 সমান সমান 100 সমান সমান হয়ে গেল 10। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে এর মান কত হয়ে যাবে 10। ঠিক আছে, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। দুধ থেকে যখন মাখন বেরিয়ে আসে তখন কোন বলের জন্য এটা বেরিয়ে আসে, এটা আমাদের
চাইছে, তাহলে এটা সবাই জানি আমরা অপকেন্দ্র বলের দরুন এটা বেরিয়ে আসে। যখন এটাকে ঘোরানো হয় তখন তার অপকেন্দ্র বলের দরুন এটা বেরিয়ে আসে। তাহলে দেখো আমাদের 21 অব্দি হয়ে গেল। বাকি যে কোশ্চেন গুলো আমরা নেক্সট পার্টে নিয়ে আসার চেষ্টা করব, কারণ এই ভিডিওটা অনেকটা বেশি বড় হয়ে যাচ্ছে। আমার ধারণাই ছিল না যে এতটা সময় লেগে যাবে 35 মার্কের কোশ্চেন সলভ করতে। তো যাই হোক, বলে বলে বোঝাতে হচ্ছে, হয়তো সেই কারণে এতটা সময় লাগছে, যদিও তোমরা পরীক্ষাতে 1 ঘন্টা 15 মিনিট সময় পাবে। তো আজকের মতো ভিডিওটা এখান থেকেই। তোমরা তোমরা ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এতে তোমাদের যত রকমের ডাউট আছে ফিজিক্স রিলেটেড সেটা আমি সলভ করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। আর কমেন্টে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। তোমরা জানালে আমি অনেকটা মোটিভেশন পাবো। তো আজকের মতো এখান থেকেই। সবাই ভালো থেকো, টাটা।